হ্যালো বন্ধুরা, শুভ বিবাহের এক জমজমাট পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো একটুও দেরি না করে দেখে নিই আজকের পর্বে কি হতে চলেছে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। সুধার করা পুজোর আয়োজন দেখে তো ঠাম্মি খুব খুশি হন, খুব মন ভরে যায় ঠাম্মির। বলে যে দেখছো তেজ বেকারির বিস্কুট দিয়ে কত সুন্দর করে আয়োজন করেছে, সাথে এখানে প্রেস মিডিয়া অন্যান্য লোকেরা যারা উপস্থিত হয়েছেন তাদেরও মন কাড়ে সুধার এই সুন্দর ডেকোরেশন। কেউ কেউ তো বলেন কত সুন্দর নতুনত্ব এবারের উৎসবে, এবারের পুজোতে। অনেক নাম হয় সুধার, সবাই নাম করতে থাকে। তেজের বাবা বলেন কি অসাধারণ বলো তো, আমাদের বেকারির বিস্কিট দিয়েই গজানন তৈরি হয়েছেন, বাড়ির টাকা বাড়িতেই থেকে গেল। তখন ঠাম্মি তেজের বাবার দিকে তাকায়, তখন বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এদিকে সুধা কিন্তু লুকিয়েই রয়েছে। ছোটকা বলে দাদা পুজো আর্চার ব্যাপার তো, এখন না হয় লাভ লোকসানের ব্যাপারটা নাই বা দেখলে, ধরে নাও না গজাননের পুজো, উনি ওনার নিজের পুজোটার ব্যবস্থা নিজেই করে নিয়েছেন। ছোটকা ঠাম্মিকে বলে কি মা, তোমার সাথ ছিল না যে গজাননের পুজো ধুমধাম করে হোক? দেখো তোমার একজন নিজের মানুষ কিন্তু তোমার স্বাদটা পূরণ করে দিল। তখন ঠাম্মি মনে মনে তেজের কথাই ভাবে। তেজ ফোনে ঠাম্মিকে বলেছিল তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার পুজো অবশ্যই হবে। ঠাম্মি বলে আমি তো জানি আমার দাদুভাই আমার মুখ রক্ষা করবেই, আমার পরিবারের সম্মান, বসু মল্লিক পরিবারের সম্মান রক্ষা করবেই। ঠাম্মি বলে কিন্তু দাদুভাই এটা এটা ঠিক সম্ভব হলো কি করে? তখন তো কে কি বলবে কিছু ভেবে পাই না, তো লুকিয়ে থাকে। তখন তেজের বাবা বলে যেখানে শহরের নামি দামি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তারা কিছু করতে পারলো না, সেখানে তারপরেও কি করে বলতো? সুধা তো দূর থেকে ইশারা করে, কিছু না বলতে বলে তেজকে। মনের মা বলে আচ্ছা লিটিল বেবি, আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো? ইমন বলে ইয়েস মম। তখন বলে এই কাজটা কিন্তু একজনই করতে পারে। ইমন বলে একদম ঠিক বলেছো মা। তারা সুধার দিকেই ইঙ্গিত করে। এর আগে সুধা তার বাড়িতে বিয়ের ব্যবস্থাটাও ঠিক নিজে হাতেই করে সাজিয়েছিল ইমনের সাহায্য ছাড়াই। ইমন সেই কথাগুলো ভাবতে থাকে মনে মনে। ইমন মনে মনে বলতে থাকে যে এইটুকু সময়ে এই আয়োজনটা করেছে, সে এখানেই কোথাও না কোথাও থাকবে। তখন ইমন দেখে ফেলে সুধাকে লুকিয়ে থাকতে, সুধাও লুকিয়ে পড়ে। সুধা মনে মনে বলে ইমন ম্যাডাম আমাকে দেখে ফেলেননি তো? ইমন বলে মম, ওখানে কি একজন আড়ালে সরে গেল মনে হচ্ছে না? আড়াল থেকে কেউ একজন দেখছিল, কিন্তু এই পুরো ব্যাপারটা না আমার ঠিক সুবিধে লাগছে না লিটিল বেবি, কিছু তো একটা গন্ডগোল আছে। না হলে বসু মল্লিক পরিবারের এত বড় অনুষ্ঠান, সেখানে সুধা নেই? ইমনের মা বলে যে এটা তো আমি কিছুতেই ভাবতে পারছি না। তখন ইমন বলে মা, আমি তো তোমাকে বলেছি যে কালকে রাত্রে যা যা ঘটেছে, সুধাকে তো আমি কমপ্লিটলি কালকে রাতে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, ও তো দুপায়ে দাঁড়ানোরই ক্ষমতা ছিল না। ইমনের মা বলে সেটা তো বটেই, কিন্তু কিছু তো একটা গন্ডগোল আছেই। এদিকে সুধা ছোটকা সমুদ্রকে ইশারা করে যে তারা যাতে সেরকম একটা ব্যবস্থা করে দেয়, সুধা যাতে পেছন পেছন পালাতে থাকে, অন্য জায়গায় সরে যেতে থাকে। তখন সমুদ্র আর ছোটু এক জায়গায় দুজনে দুজনের ঘাড়ে হাত দেয়, আর পেছন পেছন দিয়ে সুধা অন্য জায়গায় সরতে থাকে। প্রেস মিডিয়া থেকে প্রশ্ন ওঠে তেজের দিকে যে আপনারা একটু প্লিজ বলুন যে এই রকম এত সুন্দর আয়োজন কি করে হলো, এটার কৃতিত্ব কার? ঠাম্মি বলে দাদু ভাই তুমি বলো যে এত সুন্দর আয়োজন কি করে সম্পন্ন হলো বলো। এদিকে সমুদ্র, তেজ মানে ছোটকা এরা সবাই ওপরে উঠে গেছে, উপর থেকে দেখছে। নিচে তেজ ঠাম্মির সাথে দাঁড়িয়ে আছে প্রেসের সামনে। মিডিয়া থেকে প্রশ্ন ওঠে যে কাল রাত্রে সবকিছু দুর্যোগে নষ্ট হয়ে যাওয়ার পরেও আজকে সকালে এত সুন্দর আয়োজন কোথা থেকে কিভাবে সম্ভব হলো? তেজের বাবা বলে তেজ দেখ, যার এই কৃতিত্ব প্রাপ্য তাকে কিন্তু দিতেই হবে, কিন্তু ওই রাধার নাম শুনলে না মা কিন্তু খুব ক্ষেপে যাবে। তেজ তখন তার বাবার দিকে তাকায়। তেজের বাবা বলে যা বলবি না একটু সাবধানে বলবি, হ্যাঁ? তেজ তো চুপ করে থাকে, কি উত্তর দেবে কিছু বুঝেই পাচ্ছে না। সমস্ত অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু তো সুধাই করেছে, কি করে তার নামটা না নিয়ে তেজ থাকবে সে কিছুতেই বুঝতে পারে না এটা। এদিকে সমুদ্র তার বৌদিকে বলে তুমি না থাকলে তো এই অ্যারেঞ্জমেন্টটা সম্ভবই হতো না, আর তুমি এইভাবে লুকিয়ে থাকবে, এটা কিভাবে হয় বলো তো? দরকার হলে আমি ঠাম্মিকে বুঝিয়ে বলবো, এসো না বৌদিদি এসো। সমুদ্রকে সুধা বলে এটা সম্ভব নয় ভাই, ঠাম্মি বারবার করে আমাকে বলে দিয়েছেন আমার যাতে ছায়াও না পড়ে এই উৎসবে। আমি চাই না যে ঠাম্মি এটা জানুক, কারণ ঠাম্মি হেরে যাক এটা আমি কখনো চাই না। তিনি যাতে সবসময় তার মাথা উঁচু করেই থাকেন। তাছাড়া পুজোর আয়োজন যেই করুক না কেন, বসু মল্লিক পরিবারের যে মান সম্মান বজায় থেকেছে, ঐতিহ্য বজায় থেকেছে, এটাই তো আমাদের কাছে বড়, তাই না? তেজ মনে মনে ভাবতে থাকে আপনাকে আমি কথা দিয়েছি সুধা, ঠাম্মিকে কিচ্ছু জানাবো না, ঠাম্মিকে যে মিথ্যেও বলতে পারবো না, আর না আপনার কৃতিত্বে আমি কাউকে ভাগ বসাতে দিতে পারবো। ইমন তখন আসে, বলে কি হলো তেজ, বলো এই মিরাকেলটা কে করলো? দেখে তো মনে হচ্ছে এক্সপিরিয়েন্স না থাকলে এরকম করাটা উচিত মানে সম্ভবই নয়। তেজ তখন বলে SMB কথাটা সবাই শুনে অবাক হয়।
তেজ এটা ইচ্ছে করেই বলে, কারণ এসএমবি আর কিছুই নয়, এটা হচ্ছে সুধা ম্যারেজ ব্যুরো। অ্যাকচুয়ালি সুধা তার বাবার স্বপ্নটা তেজের সাথে শেয়ার করেছিল এর আগে, সুধা তার বাড়িতে নিয়ে গিয়ে, আর সেটা তেজের মনে পড়ে, আর সেই অনুযায়ী সবাইকে শর্টে নাম বলে এসএমবি। তাতে সুধার নামটাও বজায় থাকে, আর কেউ সুধাকে সন্দেহ করবে না। এতে করে তেজের মিথ্যে বলাও হলো না, তিনি সত্যিই বললেন, আর সুধার সাথেও থাকলেন, কিন্তু কাউকে বুঝতে দিলেন না। জ্যোৎস্না তখন বলে, এসএমবি আবার কি? তখন তেজ বলে মিডিয়াকে, খুব একটা এক্সপিরিয়েন্স নয় ঠিকই, কিন্তু খুব স্কিল্ড। তাই সবাই যখন হাত তুলে নিয়েছিল তখন ম্যাজিকের মতো কাজ করেছে এসএমবি। ঠাম্মিকে বলে তেজ যে এসএমবি হলো একটা নতুন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা বেশিরভাগই বিয়ের আয়োজন করে, কিন্তু আমার রিকোয়েস্টে তারা খুব অল্প সময়ে এই পুজোটা অর্গানাইজ করেছে। সাব্বাস তেজ, মনে মনে বলে ছোটকা। তখন তেজ মিডিয়াকে বলতে থাকে যে বড় বড় কোম্পানির মতো নামডাক না হলেও এদের হাতের কাজ কিন্তু অতুলনীয়, আর ঠিক তেমনই চ্যালেঞ্জ নেওয়ারও ক্ষমতা। মাঝপথে কাজটা করতে পারবো না বলে হাত তুলে নেয় না, ইমনের দিকে তাকিয়ে বলে তেজ। এদিকে ঝিনুক ওপরে বলে যে আচ্ছা দিদি, তোর ক্রেডিট তো জামাইবাবু অন্য কাউকে দেবে না, তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক? এসএমবি মানে সুধা ম্যারেজ ব্যুরো? সুধা মনে মনে ভাবতে থাকে, বাবার রাখা ব্যবসার নাম উনি মনে রেখেছেন, এটা ভেবে তো সুধা মনে মনে খুব খুশি হন। যার মেচকা প্রশ্ন করে যে এদের নাম তো আগে কখনো শুনিনি, এরা কোন কোম্পানি? তেজ বলে, নামে কি যায় আসে ইমন, তুমি শুধু এটা মনে রাখো যে এই কাজটা শহরের নাম্বার 1 কোম্পানি করতে পারলো না, এরকম একটা দুর্যোগে এসএমবি করে দেখিয়েছে। ইমন চুপ করে যায়। মেচকা তখন মনে মনে বলে, তেজের কপালটা দেখছি হালকা সোনায় মোড়া, না হলে শেষ মুহূর্তে এইভাবে কাউকে না কাউকে পাশে পেয়ে যায়। এদিকে তো মিডিয়ারা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানের বর্ণনা দিতে থাকে সবাইকে, যে কত সুন্দরভাবে হাজারো দুর্যোগকে মাথায় নিয়েও এই পুজো এত সুন্দরভাবে আর এত নতুনত্বভাবে সম্পন্ন হচ্ছে। এরপরে তেজের বাবাকেও মিডিয়া থেকে প্রশ্ন করা হয়, এই যে আপনার ছেলে তেজ বেকারির উত্তরাধিকারী হওয়ার পর এত সমস্ত আয়োজন সামলেছে, 2 বছরের আগেই ব্যবসার দায়িত্ব নিয়ে তেজ বেকারিকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে, এর পুরো কৃতিত্ব কি আপনি আপনার ছেলেকেই দেবেন? তেজের বাবাকে বলেন। এদিকে মেচকা মনে মনে ভাবতে থাকে, হ্যাঁ হ্যাঁ, নিজের ছেলেকে ছাড়া আর কাকে দেবে, হীরের টুকরো ছেলে বলে কথা। এদিকে দেখা যাচ্ছে অনিমেষ আর তরিতাও সেখানে চলে এসেছে, তারাও তো পুরো ব্যাপারটা দেখে অবাক। আমার ছেলে যেভাবে এই ব্যবসাটা সামলেছে ঠিক সেই রকম আমার বউ বলতে যাবে কি মুখটা চেপে ধরে নেয়, বলে না না আমার বউ না, আমার ছেলের বউ। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আমার ছেলের বিয়ে হয়েছে, বাড়িতে লক্ষ্মী এসেছে, আর মেয়েরা তো দশভুজা, 2 হাত দিয়ে অনেক কাজ সামলাতে পারে একসাথে। আর আমার বড় বৌমাও সেই যখনই বলে ঠাম্মি আর জ্যোৎস্না, তার তেজের বাবার দিকে তাকায়, তেজের বাবা আবার চেপে যায়, বলে না, চুপ করে যায়। ওদিকে মেচকা তরিতা আর অনিমেষের কাছে যায়, গিয়ে বলে এটা আসার সময় হলো? তরিতা বলে, বাবা এসে কি দেখছি, আয়োজন তো সব ঠিকই আছে, কই পুজোয় তো কিছু বাধা পড়েনি। মেচকা সবটা বলে তরিতা আর অনিমেষকে। এরপরে ঠাকুরমশাই চলে আসে। ছোটকা বলে, ঠাকুরমশাই আমরা যতটা সম্ভব আয়োজন করেছি, এরপরে আপনি একটু দেখবেন আবার যেন পুজোয় কোনো ভুলচুক না হয়, অনেক কষ্ট করে এই আয়োজনটুকু আমরা করতে পেরেছি। এদিকে লোকজন বলে, সত্যি আমাদের বিস্কুট দিয়ে যে এত কিছু হতে পারে, সত্যি এটা অবিশ্বাস্য, না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। পুরোহিত তখন বলে, আচ্ছা এবারের পুজোয় কে বসবে? ঠাম্মি বলে, কেন, যার জন্য এই পুজো সম্পন্ন হয়েছে, আমার দাদু ভাই তেজ বসু মল্লিক, সেই পুজো করবে। তখন পুরোহিত বলে, কোথায় তেজ বাবা? তখন তেজকে কেউ খুঁজে পায় না, এদিক ওদিক দেখতে থাকে সবাই। এদিকে দেখা যাচ্ছে সুধা, সমুদ্র, ঝিনুক বাইরে বেরিয়ে পড়েছে। তারা যখন বাইরে হাঁটছে তখন দেখে গাড়ি নিয়ে চলে আসে তেজের মা আর মেজো কাকিমণি। তাদেরকে দেখে তো তারা কি করবে বুঝে পায় না, তারা সাইডে লুকিয়ে পড়ে। তেজের মা দেখে ফেলে, বলে সুধা সুধা বলে ডাকতে থাকে। মেজমা বলে, তুমি সুধাকে কোথায় পাবে? সুধা বলে ডাকতেই থাকে তেজের মা। তখন মেজমা বলে, কোথায় সুধা, কাকে ডাকছো তুমি? আরে না রে মেজো, আমি না সুধাকে একবার দেখলাম মনে হল। না দিদি ভাই, সুধা এখন বাড়িতে ছাদের ঘরে। সকালে ভেবেছিলাম যে মেয়েটাকে একবার দেখে আসি কেমন আছে, তারপরে ভাবলাম থাক বাবা, অন্যায় তো করেইছে, মা আবার আমাদেরকে বারবার ওখানে দেখলে রাগারাগি করবে। তেজের মায়েরও তখন সুধার জন্য মন খারাপ হয়, বলে আচ্ছা ঠিক আছে, যাকগে, আমি বোধহয় ভুল দেখেছি। তখন দুজনেই ভেতরে চলে যায়। ঝিনুক বলে, দিদি মন খারাপ করিস না, দেখিস যেদিন ওরা জানতে পারবে তুই এই পরিবারের জন্য কতটা ভেবেছিস, কতটা করেছিস, সেদিন ওরা তোর মূল্যটা ঠিক বুঝবে। এদিকে ইমন কাউকে একজনকে ফোন করে, বলে যে তাড়াতাড়ি খোঁজ নাও এসএমবি ইভেন্ট কোম্পানিটা কাদের, আর কিভাবে তারা এত দুর্যোগের মধ্যে এই কাজটা সম্পন্ন করলো। বিজিত সেটা শুনে নেয়, কতজন ওদের স্টাফ আর কোথায় বা এদের অফিস, আই ওয়ান্ট টু নো এভরিথিং। ইমন বলতে থাকে ইন ডিটেল। ইমনের মা তো ইমনকে বারবার করে বলছে, এটা কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ হতেই পারে না, এই কাজটা সুধাই করেছে। কিন্তু সুধা এখন কোথায় এটা তো আমি বুঝতেই পারছি না, কিন্তু কাজটা সুধারই, এটা আমি 100% শিওর। তো বলতেই থাকে,
যে সেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। কাননবালা দেবীর কাছে আমাদের কিন্তু খুব বড়োভাবে, খুব বাজেভাবে ফেস লস হয়েছে, সেটাকে ড্যামেজ কন্ট্রোল করতে হবে। কিন্তু কিভাবে, আই জাস্ট ডোন্ট নো। শোনো, এই ড্যামেজ কন্ট্রোল তুমি পরে করো, আর ওই কী যে কোম্পানি সেটার খোঁজও তুমি পরে করো। এখন আমাদের যেটা কাজ হচ্ছে পুজোর ওখানে যাওয়া। এদের সমস্ত কথাই শুনতে থাকে সমুদ্র, সুধা আর ঝিনুক। পুজোর ওখানে গিয়ে যা যা কাজ বাকি আছে সেগুলো সব করে ফেলতে হবে আমাদের দায়িত্বে। আসল কথাটা হচ্ছে ওই বুড়িটাকে হাতের মুঠোয় রাখতে হবে, বরঞ্চ ওই এসএমবি কি সব কোম্পানি পরে খোঁজা যাবে। এদিকে সুধা বলে, যাক, পুজোর কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। সমুদ্র, তুমি এই দিকটা দেখে নিও কেমন, আর চল ঝিনুক, আমাদেরকে এখন যেতে হবে। সমুদ্র বলে, বৌদি তুমি কেন যাচ্ছ? এই পুজোতে তোমার থাকার কথা, এটা আমাদের ফ্যামিলির পুজো। কিন্তু সুধা তো ঠাম্মির কথাগুলোই মনে পড়ে, যে তার ছায়াও যাতে না পড়ে, এমনটাই ঠাম্মি বলেছিলেন। তাই সুধা বলে যে, না, ইচ্ছে থাকলেও আমার এখানে থাকার উপায় নেই সমুদ্র। আমার বিরুদ্ধে যে একটা বড় অভিযোগ উঠেছে, সেই অভিযোগটা যে মিথ্যে সেটা সবার আগে আমাকে প্রমাণ করতে হবে। সেই অভিযোগটা আর কিছুই নয়, ঠাম্মি যে গয়না চুরির অপবাদটা তার উপরে দিয়েছে, সুধা সেই কথাটাই বলছে। ঝিনুক বলে, আবার কিসের অভিযোগ? তুই আমাকে শুধু একবার বল, আমি বুঝে নিচ্ছি কে তোর দিকে বারবার করে অভিযোগের আঙুল তুলছে। সুধা বলে, ঝিনুক, তোকে কিচ্ছু বুঝতে হবে না, সবটা আমি দেখে নেব। এরপরে যখন সুধা ঝিনুককে নিয়ে বেরোতে যাবে, তখন তেজ আসে, বলে যে কোথাও যাবেন না আপনি। সুধার হাতের ব্যান্ডেজটা খুলে গেছে। তেজ এসে বলে, আপনার ব্যান্ডেজ কোথায়? সুধা বলে, আমি তো বললাম আপনাকে যে আমার কিচ্ছু হয়নি, আমি হলুদ চুনের প্রলেপ লাগিয়েছিলাম, তাই জন্য খুলতে হয়েছিল, আর আমি এখন ঠিকও হয়ে গেছি, তাই জন্য আরো খুলে দিয়েছি। তেজ বলে, সবসময় নিজের ইচ্ছের মতোই কাজ করবেন না আপনি, আমার কথা তো কখনো শুনবেন না। সুধা বলে, আপনি এখন যান পুজোতে, না হলে সব জানাজানি হয়ে যাবে, আর আমাকে আর ঝিনুককে এখন এখান থেকে বেরোতেই হবে। ঝিনুক, চল। তেজ বলে, বললাম না আপনি কোথাও যাবেন না, আপনার কথা অনুযায়ী আপনার কথা আমি ঠাম্মিকে জানাইনি। আপনার জন্য আজকে আমাদের ইষ্ট দেবতার পুজো সম্পন্ন হচ্ছে, আর আপনি সেই পুজোতে থাকবেন না, এটা কখনোই হতে পারে না। আপনি যদি পুজোয় না বসেন তাহলে আমিও বসবো না। সুধা বলে, কিন্তু সেটা যে সম্ভব নয়, ঠাম্মি চান না যে এই পুজোতে আমার ছায়াও পড়ুক। তেজ বলে, একবার ভেবে দেখুন, গজাননের যদি ইচ্ছেই না থাকতো, তাহলে কি এতটা ঝড় বৃষ্টি বাদল দুর্যোগ মাথায় নিয়েও তার মূর্তি গড়াটা সম্ভব হতো? গজাননের মূর্তি তৈরি হওয়ার সময় কোনো বাধাবিঘ্নও আসেনি, তার মানে এটা ওনারই আশীর্বাদ, আর ওনারই ইচ্ছে অনুযায়ী হচ্ছে। যে সমস্ত কাজ কেমন আড়ালে হলেও সবটা আপনার হাত দিয়ে সম্ভব হলো। গজানন আপনার হাত দিয়ে সবটা করিয়ে নিলেন। এত দুর্যোগ হলো, কই কোনো অঘটন তো হলো না, বরঞ্চ শুভই হলো। তাই আপনি যে অপবিত্র নন, এটা স্বয়ং গজাননই প্রমাণ করে দিয়েছেন। গজাননের ইচ্ছেতেই আপনি বসু মল্লিক পরিবারের বড় নাতবউ হয়েছেন। আপনি বলে যখনই সুধাকে ধরতে যাবে, সুধা পেছনে সরে যায়। তখন হাত জোর করে বলে, সুধা, আপনি যদি পুজোতে না বসেন তাহলে কিন্তু গজাননের ইচ্ছের অপমান করা হবে। সুধা বলে, আর আমি যদি পুজোর সামনে যাই তখন ঠাম্মির অপমান হবে। বলেন, আপনি তো অনেক বুদ্ধিমতী, কোনো একটা উপায় খুঁজে বের করুন না। পুজো করলে একসঙ্গে করব, না হলে কিন্তু আমি পুজোতে বসবো না। আর এটাই হলো তেজ বসু মল্লিকের শেষ সিদ্ধান্ত। সুধা তাকিয়ে থাকে তেজের দিকে। সুধা মনে মনে বলেন, মিস্টার বসু মল্লিক আমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন, তাই বুদ্ধি দিয়েই এই পুজোতে আমাকে অংশগ্রহণ করতেই হবে। আপনার কথা রাখতে আমাকে কিছু একটা করতেই হবে, মনে মনে বলে সুধা। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের পর্ব জানিও আমাকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে এরকমই আরেক মজার এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।